আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকেই তোমাদের হলিডে কোচিং ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের পরিবেশ দূষণ অধ্যায়ের থার্ড পার্ট নিয়ে হাজির হয়ে গিয়েছি, যেখানে আজকে শেষের অংশটুকু যেটুকু আছে সেটুকু তোমাদের সামনে আলোচনা করব, উপস্থাপন করব, যেখানে প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কিত বিস্তারিতভাবে আলোচনা করব। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকো, ডেসক্রিপশান বক্সের লিঙ্কে অথবা এই ভিডিওর শেষে যে আইকন ফুটে উঠবে সেখান থেকে দেখে নিতে পারবে। কোনো মতামত থাকলে কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আর সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তাহলে শুরু করা যাক। মৃত্তিকা দূষণ কী সে সম্পর্কে আগে জানবো। তার আগে আমরা মৃত্তিকা কিভাবে তৈরি হয়েছে বা মৃত্তিকা কি, পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে জৈব, অজৈব এবং খনিজ পদার্থ যুক্ত যে বিশেষ জড় পদার্থটি রয়েছে তাকেই বলা হয়, জড় কঠিন পদার্থটি রয়েছে তাকেই বলা হয় মৃত্তিকা। মৃত্তিকা সাধারণত 15 থেকে 20 সেমি বিশিষ্ট পৃথিবী পৃষ্ঠে উচ্চতা বিশিষ্ট মৃত্তিকা তৈরি হতে প্রায় সময় লাগে 500 থেকে 1000 বৎসর পর্যন্ত পৃথিবীতে সময় লাগে। এই মাটি একটি প্রাকৃতিক সম্পদ। এই মাটিতে যদি কোনো অবাঞ্ছিত উপাদান এসে যুক্ত হয়, তার ফলে মাটির যে স্বাভাবিক ধর্ম সেগুলো যদি পরিবর্তন হয়, তখনই বলবো যে মৃত্তিকাটি দূষিত হয়েছে, বা তাকেই বলবো মাটি দূষণ। মাটি দূষণের কারণ এবং তার প্রভাবগুলি সম্পর্কে জানতে হবে। তার আগে মাটির কিছু ভাগ বা উপাদান রয়েছে সেগুলো সম্পর্কে জানব। মাটির ভাগগুলো কি কি না, মাটির ভাগগুলো হলো, বা মাটিতে যে উপাদানগুলো নিয়ে যুক্ত সেই উপাদানগুলির মধ্যে বললাম একটি খনিজ পদার্থ বা মিনারেল, হিউমাস উদ্ভিজ্জ বা প্রাণীজ দেহাবশেষ, বা উদ্ভিদ এবং প্রাণীরা মারা গেলে তার যে দেহের অংশ মাটির সঙ্গে মিশে যায় সেটা হলো হিউমাস। এছাড়াও রয়েছে জল, এছাড়াও রয়েছে গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, আণুবীক্ষণিক জীব বা মাইক্রো অর্গানিজম, এগুলো হলো মাটির উপাদান। এবারে আমরা মাটি দূষণের কারণগুলো সম্পর্কে জানব। মাটি দূষণের কারণ বা উৎস, মাটি দূষণের কারণ বা উৎসগুলোর মধ্যে সেই জল দূষণ, বায়ু দূষণের মধ্যে যেগুলো যুক্ত, অত্যাধিক পরিমাণে জনবিস্ফোরণ, গৃহস্থালী শিল্প কারখানা থেকে বর্জ্য পদার্থ, কয়লা, খনিজ পদার্থের প্রক্রিয়াকরণের বর্জ্য পদার্থ, বিভিন্ন রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যাওয়ার ফলে হাসপাতাল, গবেষণাগার, শিল্প কারখানা, বিভিন্ন পারমাণবিক কেন্দ্র যেগুলো রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ, বিভিন্নভাবে ত্রুটিপূর্ণভাবে কৃষিকাজ, অপরিকল্পিতভাবে জলসেচ, বৃক্ষ কাটা, ভূমিক্ষয়, রাসায়নিক ক্রিয়াকর্মের ফলে শিল্প কারখানা থেকে বায়ু নির্গত গ্যাসীয় বিভিন্ন ধরনের তরল বা কঠিন পদার্থ যদি সরাসরি মাটিতে গিয়ে মিশে, তাপবিদ্যুৎ কেন্দ্রে থাকা নির্গত ছাই, সেগুলো যদি মাটিতে গিয়ে মিশে, এইসব কারণগুলো বা উৎসগুলো হলো মাটি দূষণের উৎস। প্রভাব, মাটি দূষণের ফলে কি প্রভাব হতে পারে? মাটি দূষণের ফলে প্রভাবগুলো মূলত কিছু বিশেষ ভাগ রয়েছে, যেগুলো তরল বর্জ্য বা লিকুইড ওয়াস্ট এর উৎস এবং এর ফলে মাটিতে কি দূষণ হচ্ছে তার কারণ, কঠিন বর্জ্য বা সলিড ওয়াস্ট তার উৎস এবং তার প্রভাব, শিল্পজাত বর্জ্য ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট এবং তার প্রভাব, কীটনাশক বা পেস্টিসাইড তার উৎস এবং তার প্রভাব, বিষাক্ত অজৈব রাসায়নিক সমূহ টক্সিক ইনঅর্গানিক কেমিক্যালস, বিষাক্ত জৈব রাসায়নিক সমূহ টক্সিক অর্গানিক কেমিক্যালস, আর অতিমাত্রায় লবণাক্ত এক্সেসিভ সলিনিটি, আর তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ বা রেডিও অ্যাক্টিভ ওয়াস্ট। এই সমস্ত পদার্থ উৎপাদন এবং তার ফলে মাটি কিভাবে দূষিত হচ্ছে সেইগুলোই মূলত বিস্তারিতভাবে আমরা এখানে জানার চেষ্টা করব প্রভাবগুলোর মধ্যে। প্রথমে তরল বর্জ্য কি না, তরলে যেসব অবাঞ্ছিত উপাদান মিশে থাকার ফলে সেগুলো যদি সরাসরি মাটিতে গিয়ে মেশে, তার ফলে যদি মাটি দূষণ হয় তখন তাকে বলা হয় তরল বর্জ্য। সে তরল বর্জ্য গৃহস্থালীর
বিভিন্ন রকমের থেকে উৎপন্ন তরল বা যে বর্জ্য পদার্থ জলের সঙ্গে মিশছে সেগুলো হতে পারে, কলকারখানা থেকে উৎপন্ন বর্জ্য কঠিন পদার্থ যেগুলো মাটির সঙ্গে গিয়ে মিশছে সেগুলো হতে পারে, বা বিভিন্ন ধরনের নর্দমা থেকে বা জলসেচের ফলে সেগুলো থেকে সরাসরি মাটিতে গিয়ে মিশছে, সেগুলো আমার তরল বর্জ্যের মধ্যে পড়বে। তরল বর্জ্যের ফলে কি প্রভাব হতে পারে? মাটিতে বিভিন্ন ধরনের অ্যাসিড, ক্ষার মিশার ফলে মাটির অম্লত্ব বা পিএইচের পরিমাণ পরিবর্তন হচ্ছে, এবং যার ফলে মাটির উর্বর ক্ষমতা কিন্তু পরপর নষ্ট হয়ে যাচ্ছে। কঠিন বর্জ্য বা সলিড ওয়াশ, যেখানে সরাসরি কঠিন পদার্থ, সে প্লাস্টিক হতে পারে, ঔষধের খোসা হতে পারে, ব্যাটারির খোসা হতে পারে, লোহার টুকরো, ভাঙা কাঁচ, পলিথিনের ব্যাগ, এরকম বিভিন্ন হাসপাতাল, পৌরসভার বিভিন্ন রকমের শিল্প কারখানা থেকে বিভিন্ন কঠিন বর্জ্য পদার্থ, সেগুলো যদি সরাসরি মাটিতে গিয়ে মিশে, সেগুলো প্রায় ধরে নেওয়া যায় শহরাঞ্চলে প্রত্যেক মানুষের গড়ে মাথাপিছু প্রায় 500 গ্রাম করে কঠিন বর্জ্য পদার্থ উৎপাদন হয়, যেগুলো মাটি দূষণের একটা মূল কারণ। এই সব পদার্থগুলো মাটিতে গিয়ে মিশলে এগুলো প্রায় নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ জৈব অভঙ্গুর, পরিবেশের সঙ্গে বা মাটির সঙ্গে মিশতে চায় না, মাটির অম্লত্বের পরিমাণ বৃদ্ধি করে, এবং ইহা বিভিন্ন ধরনের রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এরপরে শিল্পজাত বর্জ্য পদার্থ, ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্ট, যেখানে শিল্প কারখানা থেকে উৎপন্ন বিভিন্ন রাসায়নিক, সে জলজ হতে পারে, তরল হতে পারে, অথবা কঠিন বর্জ্য হতে পারে। বিভিন্ন ভাগ করে বললে কাগজ, বস্ত্র, কাগজ, পোশাক তৈরির কারখানা, সার, ইস্পাত, কীটনাশক, এইসব থেকে যেসব ধাতু বর্জ্য পদার্থ বা তেল, গ্রিজ, ভারী ধাতু, প্লাস্টিক, ভাসমান, কঠিন জৈব, অজৈব পদার্থ যেগুলো বায়োডিগ্রেডেবল অথবা নন ডিগ্রেডেবল, সেগুলো যদি সরাসরি শরীরে মাটিতে গিয়ে মিশে, সেগুলো মাটি থেকে যদি কোনো উদ্ভিদ জন্মায়, সেগুলো শরীরেও প্রবেশ করবে। সেখান থেকে ক্রমান্বয়ে যেভাবে খাদ্য জালের সম্পর্ক রয়েছে, খাদ্য খাদকের সম্পর্কের মধ্যে, সেগুলো আমাদের শরীরে এসে প্রবেশ করবে এবং বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তারপরে এছাড়াও রয়েছে শিল্পকেন্দ্র ছাড়া পৃথিবীব্যাপী প্রায় 70 মিলিয়ন জৈব রাসায়নিক পদার্থ মাটিতে প্রতি বছর যুক্ত হচ্ছে, এবং এর ফলে মাটির ব্যাকটেরিয়া, অ্যামাইনো অ্যাসিড, অ্যালবুমিন, জিলেটিন বিয়োজনের ফলে বিভিন্ন ধরনের সালফার, ফসফরাস যৌগ উৎপন্ন হচ্ছে, যার ফলে হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, ফসফরাসের বিভিন্ন যৌগ উৎপন্ন এবং মাটিতে অবাঞ্ছিত গন্ধ সৃষ্টি করছে। এছাড়াও কিছু ধাতব উপাদান, যেগুলো ভারী ধাতু, লেড, ক্রোমিয়াম, মার্কারি, দস্তা, জিঙ্ক, আর্সেনিক, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, তামা, এগুলো যদি প্রচুর পরিমাণে মাটিতে গিয়ে মিশে, মাটিতে থেকে যে উদ্ভিদ তৈরি হবে, সেই সব উদ্ভিদের শরীরেও এই ভারী ধাতুগুলো প্রবেশ করবে। সেই ভারী ধাতুগুলো, উদ্ভিদগুলো যদি প্রাণী গ্রহণ করে, তাদের শরীরেও গিয়ে বিভিন্ন ধরনের স্নায়বিক, মানসিক এবং বিভিন্ন জিন ঘটিত রোগের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। এর ফলে দেখা যাচ্ছে যে এর প্রভাবে কি হচ্ছে, রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানিজম বা FAO হিসাবে পৃথিবীর সেচযোগ্য জমিতে প্রায় 50% দ্রাব্য লবণের জন্য বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হচ্ছে, এবং রাসায়নিক কারখানা থেকে নির্গত বর্জ্য জল সরাসরি মাটির অম্লত্ব এবং ক্ষার বাড়িয়ে দিচ্ছে। এর প্রভাবে সেচযোগ্য জমিগুলোর উর্বরতা পরপর কমছে। কীটনাশক, এবারে আমরা জানবো কীটনাশককে বলা হয় পেস্টিসাইডস। কী করে না, এখন আধুনিক উন্নয়নশীল জগতে কৃষিকাজের জন্য কীটনাশক অবশ্যই প্রয়োজন, কারণ উন্নত মানের ফলন লাভের জন্য আমাদেরকে কীটনাশক বা বিভিন্ন কীটপতঙ্গের হাত থেকে ফসলকে রক্ষা করার জন্য কীটনাশককে ব্যবহার করা হয়। সেই সব কীটনাশকের গুটি কয়েক নাম জানব। সাধারণত কীটনাশকগুলো ক্লোরিনযুক্ত হাইড্রোকার্বন থাকে, এছাড়াও কিছু ভারী ধাতুযুক্ত কীটনাশক থাকে। কীটনাশকগুলো যেমন DDT, BHC, ডিলড্রিন, এড্রিন, প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, এই সমস্ত কীটনাশকগুলো যখন আমরা ব্যবহার করছি, তখন সেগুলো
মাটিতে গিয়ে মিশছে এবং কোনো কোনো সময় জলে গিয়ে মিশছে, সেই জল নদী নালাতে গিয়ে মিশছে, সেই জলে ওই ভারী ধাতু এবং মাটির সঙ্গে যুক্ত হওয়ার ফলে মাটি থেকে আমাদের শরীরে খাদ্যের মাধ্যমে বিভিন্নভাবে প্রবেশ করে বিপজ্জনক রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবারে অবিষাক্ত অজৈব রাসায়নিক সমূহ যেগুলোর মধ্যে সার, ইস্পাত, কীটনাশক, বিভিন্ন ধরনের কলকারখানা থেকে বিষাক্ত যৌগ যেমন মুক্ত ক্লোরিন, ক্লোরোঅ্যামিন, হাইড্রোজেন সালফাইড, অ্যামিনো, বিভিন্ন ধাতুর লবণ, এছাড়াও ক্রোমিয়াম, সীসা, লেড, সিলিকন, নিকেল, ইউরেনিয়াম, মার্কারি, রূপা, দস্তা, এগুলো সব মাটিতে গিয়ে মিশছে এবং মাটিতে মেশার ফলে মাটির যে গুণগুণ বা গুণমান সেগুলো পরপর হ্রাস পাচ্ছে। বিষাক্ত জৈব রাসায়নিক পদার্থগুলোর মধ্যে জৈব যেসব গঠিত ইকো পয়জন বলা হয়। ইকো পয়জন কোনগুলো? জৈব ক্লোরো যৌগ বলে এক ধরনের কীটনাশক বা সাংঘাতিক বিষাক্ত পদার্থ, তাদেরকে বলা হয় ইকো পয়জন। ওই ইকো পয়জনীয় পদার্থগুলো অল্ড্রিন, বেনজিন, ডিডিটি এগুলো যদি পরিবেশে বা মাটিতে গিয়ে মিশে, এগুলো কিন্তু জৈব অভঙ্গুর বা মাটিতে অনেক দিন ধরে এগুলো স্থায়ীভাবে থাকতে পারে এবং এগুলো একটি বাস্তু বিষ বা এই কীটনাশকগুলো মাটির ভেতরে দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকার ফলে মাটির জৈব বিয়োজন না হওয়ার ফলে এগুলো কিন্তু মাটিকে ভীষণভাবে দূষণ ঘটায়। এর ফলে পাকস্থলী, কিডনি, হার্ট এই খাদ্যদ্রব্যের মাধ্যমে ওই সব জিনিসগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে, কিডনি, হার্ট, পাকস্থলী এগুলোর নানা রোগ আমরা যদি ওই বিভিন্ন রাসায়নিক জাত শাকসবজি খাই, তাহলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। অতিমাত্রায় লবণাক্ত বা এক্সেসিভ স্যালিনিটি, অতিমাত্রায় লবণাক্ত যেমন মাটিতে উন্নত মাটির গুণমান বৃদ্ধি করার জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরকম জাতীয় যদি আয়রনের লবণযুক্ত সার, রাসায়নিক সার যদি প্রচুর পরিমাণে মেশানো হয়, মাটির লবণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এর ফলে কী হবে? মাটির অম্লত্ব পরপর বাড়বে এবং মাটির উর্বরতা পরপর কমবে। এর ফলে মাটির যে উর্বরশীলতা বা ফসল ক্ষমতা ফসল বৃদ্ধির ক্ষমতা সেগুলো পরপর হারিয়ে যাবে। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ এগুলো সেই একই জিনিস, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেজস্ক্রিয় তোমাদের বলতে পারি গবেষণাগার বা পারমাণবিক বোমা যে সময় আবিষ্কার, এইসবের জন্য তেজস্ক্রিয় পদার্থ যদি মাটিতে মিশে তাহলে কিন্তু মাটির গুণমান নষ্ট করবে, সেই সঙ্গে সেখানে যে উদ্ভিদ জন্মাবে সেই উদ্ভিদেরও গুণমান নষ্ট করবে এবং সেই উদ্ভিদের শরীরে যদি তেজস্ক্রিয় বিকিরণ থেকে যায়, সেই উদ্ভিদজাত যদি কোনো ফল হোক, পাতা হোক, শাকসবজি যদি মানুষ বা অন্যান্য প্রাণীরা খায়, তাদের শরীরেও বিভিন্ন ধরনের স্নায়বিক রোগ, মানসিক রোগ দেখা দেবে, ক্যান্সারও পর্যন্ত হতে পারে। এছাড়াও এই সব রেডিও বা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে জানতে হবে। প্রায় তেজস্ক্রিয় বর্জ্য পদার্থগুলো ইস্পাতের পাত্রে রেখে মাটির গভীরে বা সমুদ্রের গভীরে, মাটির গভীরে সহজ সুলভে রাখলে 13 বছর রাখার পর সেখান থেকে বের করে তাকে সমুদ্রের গভীরে ফেলে দিলে ওই তেজস্ক্রিয় পদার্থ থেকে বিকিরণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া তেজস্ক্রিয় পদার্থকে কয়লা খনি বা কোনো বিশেষ খনিতে বা তেজস্ক্রিয় বর্জ্যের খনিতে কি করা হয়? লবণের ভেতরে ওই তেজস্ক্রিয় পদার্থের বাক্সকে প্রবেশ করানো হয়। লবণ কি করে না, তেজস্ক্রিয় যে রশ্মি তাকে শোষণ করার ক্ষমতা থাকে। এরপরে আমাদেরকে জানতে হবে দূষণ নিয়ন্ত্রণের কৌশল, পরিবেশের বিষয়ক নীতি। দূষণ নিয়ন্ত্রণের কৌশল এবং নীতি সম্পর্কে জানতে হলে আমাদের দূষণ নিয়ন্ত্রণ সম্পর্কিত কিছু সংস্থা কবে তৈরি হয়েছিল সেগুলো সম্পর্কে জানতে হয়। প্রথম দূষণ সম্পর্কিত যে সম্মেলন হয়েছিল বিভিন্ন দেশ নিয়ে, সেটা হলো 1972 সালে স্টকহোমসে রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে মানব পরিবেশের সংক্রান্ত প্রথম সম্মেলন হয়। তারপরে 1992 সালে ব্রাজিলের রাজধানী রিওডিতে এই পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে বিভিন্ন ধরনের নীতি বা পরিবেশকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের
প্রকল্প বা কিভাবে চললে মানুষের পরিবেশকে আরও উন্নত রাখা যায় সেই ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া হয়। এর আগে আমরা একটু পরিকল্পনা এবং কৌশল কী সে সম্পর্কে জানব, কারণ পরিবেশকে বাঁচাতে হলে কিছু পরিকল্পনা দরকার এবং তার সঙ্গে তাকে কল্পায়িত করার জন্য তার কিছু কৌশল দরকার। পরিকল্পনা কি না, পরিকল্পনা হলো একটি ছক এবং সেই ছকে কিভাবে চলবো তার যে সঠিক পথ সেটাকে বলা হয় কৌশল। এই দুটো পদ্ধতিকে আমরা যদি ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু পরিবেশের যে দূষণ সেই দূষণের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তারপরে আমরা জানবো যে ওই যে রিওডিতে ব্রাজিলের রাজধানী রিওডিতে যে নীতিগুলো গ্রহণ করা হয়েছিল সেই নীতিগুলো সম্পর্কে। সেই নীতিগুলো কি না, স্বাস্থ্যসম্মত পরিবেশ, বিশুদ্ধ জল সরবরাহ, শিক্ষার প্রসার, কৃষি প্রসারণ, পরিবার পরিকল্পনার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ইত্যাদির উপর অগ্রাধিকার প্রদান করতে হবে। এবং এই যে নীতিগুলো সেটা অনেক দেশ মিলে তারা সম্মত হয়েছিল এবং সেখান থেকেই পরিবেশ সচেতনতার যে একটা দিক সেই দিকে কিন্তু সবাই পরপর এগিয়ে যাচ্ছে এবং পরবর্তী সময়ে আরও এগিয়ে যেতে হবে। পরিবেশকে সুস্থ রাখতে হবে, পরিবেশকে বা পৃথিবীর পরিবেশকে বাসযোগ্য করতে হবে। তারপরে কৃষিকাজ, তারপরের নীতি কৃষিকাজ, শিল্প কারখানা, বিভিন্ন কাজে জীবাশ্ম জ্বালানি, সেচের জল, কীটনাশক প্রভৃতির অত্যাধিক প্রয়োগ এবং অত্যাধিক বৃক্ষছেদনের উপর বিধিনিষেধ আরোপ করতে হবে। জমি, বন, মৎস্য চাষের বিষয়ে আইন প্রণয়ন ব্যবস্থা, আধিকারিকদের সম্পর্কে ধারণা পরিষ্কার করা, সমস্ত মানুষকে সক্ষম সচেতন করে তোলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদেরকে। আর যে নীতিগুলো এগুলো পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং যে নীতিগুলো নিতে হবে সেই নীতিগুলি হলো আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো হলো কেবলমাত্র এই বিশ্বের পরিবেশ বা পরিবেশ উন্নয়ন সম্পর্কিত উন্নত করার জন্য কয়েকটি নীতি গ্রহণ করা হয়েছিল, সেইগুলো হলো এই নীতি। এবং আমাদের যে কয়েকটি নীতিগুলো মেনে চলতে হবে সেগুলো হলো উন্নয়নশীল দেশগুলো যেভাবে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য নেই, মানুষকে ন্যূনতম প্রয়োজন মেটানো সম্ভব হয় না, সেখানে সতর্কভাবে সাবধানতা অবলম্বন করে সম্পদের ব্যয় মানুষকে সঠিকভাবে বোঝাতে হবে। নীতিগুলো বাস্তবসম্মত হওয়ার জন্য সেখানকার স্থানীয় মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে যোগাযোগ করে সামঞ্জস্যপূর্ণ এবং প্রয়োজনীয় নীতি ব্যবহার করতে হবে। পরিবেশ রক্ষার জন্য সরকারকে ওতপ্রোতভাবে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলতে হবে। পরিবেশ বিষয়ক সচেতনতা মানুষের মধ্যে বাড়ানোর জন্য বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক শিক্ষা মানুষকে দিতে হবে এবং পরিবেশকে সুস্থ রাখার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষ রোপণ করা, বৃক্ষছেদন রোধ করা এবং বিভিন্ন যে দূষণ সেই দূষণগুলোকে সঠিক মাত্রা বিজ্ঞানী পদ্ধতিতে অবলম্বন করে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে আমরা পরিবেশ দূষণ অধ্যায়টাকে বুঝবো। আশা করি আজকে ভিডিও এইখান পর্যন্তই। পরবর্তী সময়ে কোনো একদিন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিনের জন্য ধন্যবাদ, নমস্কার।